আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় আইনের শাসন নাকি মবের শাসন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নত তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় আইনের শাসন নাকি মবের শাসন। গত কয়েকদিন ধরেই আমরা এই বিষয়টি আবারও আলোচনায় দেখছি। বিশেষ করে চট্টগ্রামের পটিয়ায় একটি ঘটনা দেখেছি, সেখানে থানাও ঘেরাও করা হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছে, এবং আজকেই কুমিল্লার সেই মুরাদনগরে আরেকটি ঘটনা আমরা দেখেছি যে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি ডক্টর আব্দুন্নত তুষারের কাছে আসতে চাই, এই বিষয়ে আসলে কি বলবেন? জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের কাছে অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণকে তার যান ও মালের নিরাপত্তা এবং হেফাজত প্রদান করা। যারা উপদেষ্টা, যারা সরকার গঠন করেন, এটা তাদের অবশ্য কর্তব্য, আবশ্যিক কাজ যে তারা জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করবেন, হেফাজত প্রদান করবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সরকারের বিভিন্ন কাজের মধ্যে এই প্রতিশ্রুতি ভঙ্গের যে চেহারা, সেটাই ফুটে উঠেছে। যেমন পটিয়ার ঘটনায় যেটি ঘটেছে সেটি হচ্ছে যে একজন ছাত্রলীগ নেতা, তার এলাকার, তাকে পটিয়াতে আটক করেছে একটা মব, এবং সেই মব আবার তার পরিচয় দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে, এবং তারা তাকে ধরে নিয়ে গিয়েছে থানায় গ্রেপ্তার করার জন্য। পুলিশ কিন্তু আইনসঙ্গতভাবেই কথাটি বলেছে যে মামলা না থাকলে গ্রেপ্তার করবে কিভাবে, অর্থাৎ পুলিশ কোনো বেআইনি কিছু বলে নাই। কিন্তু তারপরে দেখা গিয়েছে যে তারা রাস্তা অবরোধ করছেন, পুলিশকে আক্রমণ করছেন, থানা ঘেরাও করছেন এবং বাধ্য করার চেষ্টা করছেন যে বেআইনিভাবে পুলিশকে কাজ করতে হবে। এখন পুলিশ ছাড়া বাংলাদেশে নিরাপত্তা প্রদানের অন্য কোনো ব্যবস্থা যদি এই অন্তর্বর্তী সরকার করতে পারতেন তাহলে কোনো চিন্তার বিষয় ছিল না। কিন্তু বাংলাদেশে সাধারণ মানুষের জানমালের হেফাজতের জন্য প্রাথমিক বাহিনী হচ্ছে পুলিশ, তারপরে আনসার। তো শুরুতেই আপনার নিশ্চয় মনে আছে আনসাররা আন্দোলন করেছিল, তাদেরকে আনসার লীগ বলা হয়েছিল, এবং এখন বলা হচ্ছে পুলিশ লীগ। এখন পুলিশ তো, এখন যে পুলিশ আছে সেই পুলিশ তো বিপ্লব পরবর্তী পুলিশ, যেখানে আইজি থেকে শুরু করে দায়িত্বশীল পদগুলিতে পরিবর্তন আনা হয়েছে। নিশ্চয়ই তাদের বিভিন্ন অতীতের কর্মকাণ্ড বিবেচনা করেই পরিবর্তনগুলি আনা হয়েছে, এবং এখন যারা পুলিশের দায়িত্ব পালন করছেন তারা তো এই সরকারের প্রতি অনুগত পুলিশ। তাহলে পুলিশকে এম্পাওয়ার না করে বরং মবকে এম্পাওয়ার করার যে সংস্কৃতি সরকার দেখালেন, আমরা দেখলাম ওসি প্রত্যাহার করে তাকে রেঞ্জে পোস্টিং দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, এবং এক ধরনের মবের দাবি দেওয়ার কাছে নথি স্বীকার করার মতো একটা অবস্থা তৈরি করা হলো। এই ওসি আইনের কোন কোন ধারা ভঙ্গ করেছেন এই বিষয়ে ব্যাখ্যা দিক আইজি, এই বিষয়ে ব্যাখ্যা দিক স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা উল্টা মোবাইলের বদলে চশমা, চশমার বদলে মোবাইল, দুইটার বদলে বন্দুক, এইসব ব্যাখ্যা দেন। এখন এইগুলি আসলে নাগরিক হিসেবে আমাদের কাছে গ্রহণযোগ্য না। নাগরিক হিসেবে আমরা প্রায় এই দেশের সমান বয়সী, এবং আমরা যে দেশটাকে দেখেছি এবং যে দেশটাকে তৈরি করার লক্ষ্যে একাধিকবার জনগণ আন্দোলন করেছে, সেই দেশে কিন্তু রাস্তায় কাউকে পিটিয়ে মারার কথা না। সেই দেশে কিন্তু রাস্তা অবরোধ তৈরি করে পুলিশকে বেআইনি কাজ করার জন্য চাপ সৃষ্টি করার কথা না। কিন্তু সরকারের প্রেস সচিব বলেছেন মব উনি মনে করেন না এটা প্রেশার গ্রুপ। তাহলে সরকার আসলে মবকে উৎসাহ দিচ্ছেন। এক মুখে তারা বলছেন যে মবের শাসন তারা পছন্দ করেন না, কিন্তু আরেকদিকে মবের বিভিন্ন কাজের কাছে নথি স্বীকার করে অথবা মবকে প্রেশার গ্রুপ বানিয়ে দিয়ে তারা মবের যে কর্মকাণ্ড সেটাকে সেলিব্রেশন, সেটা বিক্ষোভের প্রকাশ, এইসব কথাবার্তা বলে মূলত জায়েজ করে দিচ্ছেন। এবং আমি মনে করি যে সরকারের এই বিষয়ে জবাবদিহি করা উচিত। অন্তর্বর্তী সরকার যদি না পারেন তাহলে ব্যর্থতার দায় স্বীকার করুক, আর যদি পারেন তাহলে এই পরিস্থিতি থেকে অতি সত্বর বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিক। কেননা সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনের প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এখন যদি মব চালু করে দিয়ে মবের অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করেন, বাংলাদেশের জনগণকে এত বোকা, এবং বাংলাদেশের জনগণকে একাধিকবার ভাতা দেওয়া সম্ভব। নির্বাচনের তো সেই পুলিশকেই দায়িত্ব পালন করতে হবে। অবশ্যই পুলিশকে দিয়ে মূলত নির্বাচনের কাজ পালন করতে হয়। সেনাবাহিনী মোতায়েন কোনো রেগুলার নির্বাচনের সিস্টেম না। গণতান্ত্রিক দেশে বা আমাদের দেশে অথবা যে কোনো দেশে পুলিশই মূলত নিরাপত্তা দেয়। সেনাবাহিনী, বিডিআর এটা হয় কখন?
যখন নিরাপত্তা নিয়ে তীব্র আশঙ্কা থাকে তখন তারা নেমে আসে। সেনাবাহিনী বিডিআর তো সাধারণ জনগণের অভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়ার বাহিনী না, তারা তো চোর ধরার বাহিনী না, তারা তো রাস্তায় লোকজনকে লাঠি দিয়ে প্রহার করার বাহিনী না, তারা হচ্ছেন অ্যাটাকিং ফোর্স, তারা হচ্ছেন জাতির ডিফেন্সের ফোর্স। আমাদের সীমানা রক্ষা করবেন, আমাদের আকাশ রক্ষা করবেন, আমাদের সমুদ্র রক্ষা করবেন, বহিঃশক্তির আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাবেন। এইটা হচ্ছে তাদের মূল কাজ। তাদেরকে দিয়ে পুলিশের কাজ করানো হচ্ছে 1 বছরের বেশি। সেই পরিস্থিতির উন্নতির জন্য কোনো চেষ্টাও করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় না। বরং ধরেই নেওয়া হয়েছে যে সেনাবাহিনী এরকম সারাক্ষণ রাস্তার মধ্যে তাদের সময় কাটাবে। এইটা একদম ঠিক না। সেনাবাহিনীর নানান ধরনের এক্সারসাইজ আছে, নানান ধরনের প্রশিক্ষণ আছে, মহড়া আছে। এই কাজগুলি যদি বন্ধ থাকে এই রাস্তার চোর ধরা আর রাস্তায় লাঠিপিটা করার জন্য, আমি মনে করি না যে সেটা সেনাবাহিনীর জন্য খুব একটা ভালো কাজ হচ্ছে। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এই বিষয়গুলি নিয়ে এই অন্তর্বর্তী সরকার অত্যন্ত উদাসীন। তাদের কথাবার্তায়, তাদের কাজে আমরা কোনো মিল খুঁজে পাই না। এবং তারা যে ধরনের কথাবার্তা বলেন আজকাল টেলিভিশনে, মিডিয়াতে এসে, এগুলি অনেকাংশে অযৌক্তিক। জি, আমি পর্যায়ে ডক্টর রেজাউল করিমের কাছে আসতে চাই। আসলে মব নিয়ে, আইনের শাসন নিয়ে অনেক কথাই হচ্ছে, কিন্তু তারপরেও আমরা একের পর এক এই ঘটনাগুলো দেখছি, ঘটছেই। এইগুলো বন্ধ হচ্ছে না কেন? আপনার কি মনে হয় আসলে কোত্থেকে তারা এই কাজগুলো করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক এবং যারা দেখতে পাচ্ছেন, আমার শ্রদ্ধেয় সহ আলোচক, সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আসলে একটি সমাজ এবং রাষ্ট্রের তার কতটুকু এখানে সভ্যতা বিরাজমান, এটা নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখি। সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে বর্তমানে মবের যেই অবস্থা অথবা এখানে মবের মাধ্যমে মানুষের জীবনহানির যে ঘটনা, এটাকে কোনোভাবে আমরা সমর্থন করি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আসলে বিগত এই ঘটনাটা এখন কেন ঘটেছে, দুটি কারণ আমি এর মধ্যে অন্যতম খুঁজে পাই। বিগত দিনে এখানে কিন্তু আইনের শাসন ছিল বরাবরই অনুপস্থিত, এবং এখানে 15 বছর গুম, খুন, হত্যা, রাহাজানি, লুণ্ঠন এবং মানুষকে, নিরপরাধ মানুষকে গুম করা, হত্যা করা, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেয়া এবং মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর বিরোধী দলকে, বিরোধী মতকে দমন করা, মতের স্বাধীনতাকে এখানে প্রকাশ করতে না দেয়া, এই সব কাজগুলো কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু এই বাহিনীগুলো দিয়ে করেছে। সুতরাং অনায়াসেই কিন্তু দেখুন, রাজনীতি কিন্তু রাজনীতিবিদরা রাজনীতি করবে। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা করেছি আমরা দেখতাম যে আমাদের সাথে অন্য ছাত্র সংগঠনের, কিন্তু আমরা শেষের দিকে এসে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন আমরা দেখলাম যে না, আমাদের সাথে এখনকার প্রতিপক্ষ, ছাত্রদের প্রতিপক্ষ কিন্তু অথবা কোনো জায়গায় কিন্তু আর ছাত্রলীগ অথবা অন্য কেউ না, বরং সেখানে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। এই যে আওয়ামী লীগ এখন এই যে একসাথে পালিয়ে যেতে হয়েছে, আমার মনে হয় এটাও তাদের একটা বড় কারণ ছিল যে তারা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে তারা গুম খুনের এক রাজ্যকে তারা বেছে নিয়েছে, যেটি অন্ধকার একটি সমাজ, আইএমএ জাহিলিয়াতের মতো। সুতরাং সেই জন্যেই কিন্তু তাদের আজকের এই অধপতনের জায়গা। এরপরে যদি আপনি বলেন তাহলে এখানে কিন্তু বিগত দিনে কী হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে। এখানে কিন্তু গায়েবী মামলা হতো। আমার নামে প্রায় 120টার মতো মামলা ছিল, তার মধ্যে অনেক মামলা ছিল যেগুলো গায়েবী মামলা, অর্থাৎ ওই জায়গায়ও ছিলাম না কিন্তু জানতাম যে আমাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। আমাদেরকে রিমান্ডে নিয়ে যে পরিমাণ টর্চার করা হয়েছে, আমাদেরকে টর্চার করে আবার রাত্রে তারা আমাদেরকে চিকিৎসার জন্য পুলিশ হসপিটালে নিয়ে যেত। তখন আবার পাশ থেকে কেউ বলতো যে এরা পিএইচডি করছে ইউনিভার্সিটি থেকে, এদেরকে গরুর মতো এরকম পিটাও কেন তোমরা। এই যে অবস্থাগুলো তারা তৈরি করেছে, এগুলোর কারণেই মূলত মানুষের মধ্যে যে ক্ষোভের জায়গাটা তৈরি হয়েছে, তারই কিন্তু প্রতিফলন হচ্ছে জুলাই বিপ্লব। সেখানে শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই রাজপথে নেমে এসেছে। এবং আপনি বলেন 53 বছরে বাংলাদেশ যদি কোনো একটা পয়েন্টে ঐক্যবদ্ধ হয়ে থাকে, সেটি হচ্ছে একটা অন্যতম জায়গা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক মত, দল, ধর্ম, বর্ণ সবাই একাকার হয়ে গেছে। এবং একটা আন্দোলন আমার জানার মতো আমি খুব কম খুঁজে পাই যেখানে সব দলের লোকেরা স্যাক্রিফাইস করেছে। এখানে আলেম ওলামারা শহীদ হয়েছে, সাংবাদিক নিহত হয়েছে,
অন্য ধর্মের লোকেরা কিন্তু জীবন দিয়েছে। সুতরাং এই যে মানুষের একটা মানে প্রতিবাদের যে জায়গাটি বিগত ফ্যাসিবাদী সরকার তৈরি করার কারণেই মূলত আপনি দেখেন, আমি তো মিরপুরে একজন শহীদের বাড়িতে গিয়েছি, আমি জানবার চেষ্টা করলাম তার আত্মীয় থেকে, যেহেতু আমরা শাহাদাতের পরেই আমরা 2 লক্ষ টাকা করে শহীদ পরিবারে দিয়েছি। তখন আমি জানতাম খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে সে কি করে। বলল সে ছাত্রলীগ করতো। তা আমি বললাম যে সে মারা গেল, বলছে যে যখন আন্দোলন শুরু হয়েছে তখন সে বলছে যে এই ছাত্রলীগ আমি করব না, আমি এই ছাত্রলীগ প্রত্যাখ্যান করে আমি এই আন্দোলনে নামলাম। এবং তার যাওয়ার দিন শেষ কথা ছিল যে আমরা নতুন স্বাধীনতা পাবো। তো এই যে দেখেন, তাহলে মানুষের মধ্যে আপনি দেখেন অসংখ্য ছাত্রলীগ যুবলীগকেও কিন্তু আমরা পদত্যাগ করতে দেখেছি বিভিন্ন সময়, তারা এটিকে প্রত্যাখ্যান করে, কারণ মানুষের বিবেক এবং ইয়ং জেনারেশনের একটা সেন্টিমেন্ট থাকে। সেই জায়গা থেকেই মূলত এই আন্দোলন, এবং এই আন্দোলন পরবর্তী সরকারের যে ব্যর্থতার জায়গায় তুষার ভাইয়ের সাথে আমি একমত যে সরকার এখানে আসলে অনেক জিনিসকে কিন্তু নিয়ে এসেছে সামনে, কিন্তু সবার আগে তার প্রায়োরিটি ওয়ার্ক হইতে হবে যে বিগত দিনে এখানে মানুষ নিরাপত্তাহীনতায় ছিল, বিগত দিনে মানুষ এখানে তাদের জীবনের অনেক সমস্যা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে রাতারাতি অনেক কিছু করে দেবে এটি না হয়ে বরং মানুষের জীবনের নিরাপত্তাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কারণ আমরা কোনোভাবেই এটাকে সমর্থন করি না। কারণ আইনের শাসন যদি না থাকে তাহলে আপনিও কিন্তু এর কবলে একদিন পড়ে যেতে পারেন, এবং এই আওয়ামী লীগ কিন্তু এই কবলেই পড়েছিল। সুতরাং যারা আজকে এগুলো করেন তাদেরকে বলবো যে প্লিজ ওই ফ্যাসিবাদের ওই ভাষাও ছাড়ুন, ওই পদ্ধতিও ছাড়ুন, ওই পদ্ধতিতে কবলে আপনিও পড়ে যাবেন। তখন সেদিন আপনার পরিচয় দিলেও কিন্তু কোনো কাজ হবে না যে আমি অমুক, বরং আইনের প্রতি আমাদেরকে শ্রদ্ধা থাকতে হবে। আর এই বাহিনীর ব্যাপারে যেটা তুষার ভাই বলেছেন, আমি একটু দ্বিমত পোষণ করি যে এই বাহিনীর সরকারের একটা ব্যর্থতার জায়গা। এই পুলিশ কিন্তু নতুন না, এরাই কিন্তু এই খুন খারাপের সাথে অনেকে জড়িত। কিন্তু সরকারের উচিত হচ্ছে যে যারা এই অতি উৎসাহী পুলিশ এবং অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বাছাই করে ফেলা এবং তাদেরকে আইডেন্টিফাই করে আপনি প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে নতুন পুলিশ রিক্রুট করতে হবে। কিন্তু আপনি অ্যামালগেট করে কিছুই করবেন না। আবার তারাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখেন কিন্তু ভালো অবস্থায় নেই, কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে এবং পরবর্তীতে অনেক জায়গায় আমরা সেই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। সুতরাং সরকারের উচিত হচ্ছে যে এই ফ্যাসিবাদের সাথে, এই গুম খুনের সাথে র্যাব, পুলিশ, বিভিন্ন বাহিনীর যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায়, তাদেরকে বিচারের আওতায় নিয়ে যাওয়া। আর এখানে মানুষের যে আইন সবার জন্য সমান এবং আইনের ঊর্ধ্বে কেউ না, এটাকে নিশ্চিত করা এবং সুশাসন এবং জবাবদিহিতা যদি না থাকে তাহলে আসলে আমাদের সমাজ সভ্যতা আমরা এই 53 বছরে যেরকম কালো অধ্যায় দিয়ে ঢেকে গেছে, আমাদের এই অবস্থা থেকে আমরা বের হতে পারবো না। আমাদেরকে সবাইকে কিন্তু মানবাধিকারের প্রতি রেসপেক্ট করতে হবে, সে কোন ধর্মের, সে কোন দলের অথবা কি, এটা আমি জানতাম। মানবাধিকার সবার জন্য সমান, আপনি অধিকারকে কারো হরণ করতে পারেন না। সুতরাং আমি একটাই বুঝি যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি যে জন্য ঐক্যবদ্ধ হয়েছে, আমার ভাষা যেন সেই রকমই না হয়, আমার কর্মটাও যেন সেই রকম না হয়, তাহলে তারা যেই পতিত স্বৈরাচার হিসাবে এই জাতির এবং তরুণ প্রজন্মের রোষানলের কবলে পড়েছে, আর যারা এগুলো করবে তাদেরকে সেই জায়গায় যেতে হবে। সুতরাং আমাদেরকে রাষ্ট্রকে আমরা বলবো যে বিগত দিনেও কিন্তু অনেক কথাবার্তা কমাইতে হবে। এই যে বিভিন্ন কথার একটা ফুলঝুরি, এটা বাদ দিয়ে বরং এখানে ওয়ার্ক হওয়া উচিত। সেই ওয়ার্কটার জন্যে আমাদের আসলে লম্বা সময় এই সরকারকে আমরা ক্ষমতায় আমরা দেখতে চাই না। আমরা চাই সংস্কার, আমরা চাই হচ্ছে যে বিচার এবং এর মধ্যে দিয়ে একটা নির্বাচন, আইনের শাসন ফিরে আসুক, সেটি আমাদের প্রত্যাশা চাই। জি, এই প্রত্যাশা আসলে সব নাগরিকই নিশ্চয়ই করেন। আমি একটি অন্য প্রসঙ্গে আসতে চাই। যে প্রসঙ্গটি বলছিলেন যে ডক্টর রেজাউল করিম, যে সবাই একটি নির্বাচনের পথে সুষ্ঠু অবস্থার দিকে আসতে চায়, কিন্তু সেই আশার ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটি বিরোধ আছে। নির্বাচন কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, পিআর পদ্ধতিতে হবে না যেভাবে সবসময় হচ্ছে সেভাবে হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগুলো নিয়ে আলোচনা আছে। সংবিধান সংস্কার করতে হবে, কেউ বলছে যে সংবিধান নতুন করে লিখতে হবে, তাহলে তার আগে নির্বাচন সম্ভব না। আসলে মানে পক্ষ বিপক্ষ নানাভাবেই আছে, এর মধ্যে আসলে এক ধরনের শঙ্কাও আছে। আসলে শেষ পর্যন্ত নির্বাচন বা সংস্কার এগুলো কি হবে? তুষার ভাইয়ের কাছে আমার জানতে চাই। আমাদের একটু পেছন দিকে যেতে হবে। এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করেন তার আগে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের আগে
সংবিধান নিয়ে কোনো ধরনের আলোচনা আন্দোলনরত কোনো পক্ষ করেন নাই। সংবিধানের দোষেই কি দেশে স্বৈরাচার এসেছিল? ব্যাপারটা কিন্তু তা না। সংবিধান না মানার কারণে স্বৈরাচার এসেছিল। স্বৈরাচার কখন আমরা বলি? যখন একটি সরকার মানুষের অধিকার ক্ষুণ্ণ করে। অধিকারের কথা কোথায় লেখা আছে? সংবিধানে। তাহলে যে অধিকার ক্ষুণ্ণ করার কারণে শেখ হাসিনা অপরাধী, তাহলে সেই অধিকার কোথায় লেখা ছিল? এই সংবিধানে লেখা ছিল। যে বাকস্বাধীনতার কথা আমরা বলেছি যে বাকস্বাধীনতা নাই, সেই বাকস্বাধীনতা কোন সংবিধানে লেখা ছিল? এই সংবিধানে লেখা ছিল। হঠাৎ করে এই অন্তর্বর্তী সরকারের কাছে একটা ব্যাপার দাঁড়িয়ে গেল, আগের সংবিধানটা ঠিক নাই। আর আগের সংবিধান ঠিকই ছিল, ওই সংবিধান মানে নাই বলে এই স্বৈরাচারী অবস্থা তৈরি হয়েছে। মানলে কি হতো? নির্বাচনের কথা কি সংবিধানে ভুল লেখা আছে? নির্বাচনের যা লেখা আছে নিয়ম কানুন, সেই নিয়ম মেনে নির্বাচন করে না, রাতের বেলা ভোট দেয়। সংবিধানের কোথাও লেখা আছে যে নির্বাচন কমিশন মানে পেটোয়া স্বার্থ বজায় রেখে চলবে? ওইখানে আছে যে নির্বাচন কমিশন স্বাধীন হবে, সার্বভৌম একটা নির্বাচন কমিশন হবে। নিরাপত্তা বাহিনী যে নিরাপত্তা বাহিনীকে সরকারি স্বার্থে ব্যবহার করা যাবে, এটা কোন আইনে লেখা আছে? নাই। তার মানে কি? তার মানে ব্যক্তির আচরণের কারণে স্বৈরাচার আসে। কালকে যে কোনো লোক আবার স্বৈরাচার হয়ে যেতে পারে। আপনি নতুন যে সংবিধান লিখবেন, সেই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আবার ক্ষমতার জোরে যে কেউ স্বৈরাচারী আচরণ করতে পারে। স্বৈরাচারী আচরণ কোনোদিন সংবিধান দিয়ে আটকানো যায় না। পৃথিবীর কোনো দেশে স্বৈরাচার সংবিধান দিয়ে আটকে থাকে নাই, বরং স্বৈরাচার আসেই হচ্ছে সংবিধানটাকে ফেলে দিয়ে। তাই তারা যে কাণ্ডটা করেছেন, অনেকগুলি সংস্কার কমিশন করেছেন, এর মধ্যে অর্ধেক সংস্কার কমিশনের যা কিছু রিপোর্ট, সেগুলা বাস্তবায়ন করার সাধ্য আগামী 10 বছর এই সরকারের নাই। স্বাস্থ্য বিষয়ে তারা যে সংস্কার প্রস্তাব করেছেন, সেই সংস্কার প্রস্তাবের অধিকাংশই হচ্ছে অবান্তর। আমি এটা বারবার বলি, নারী কমিশন যেটা তৈরি করেছিলেন, সেটা নিয়ে তো এর মধ্যে গন্ডগোল হয়ে তো ওইটার কোনো খবর নাই আর। তাহলে এখন ওনারা ব্যস্ত আছেন হচ্ছে ঐকমত্য কমিশন নিয়ে। ওইখানে ওনারা একজনকে চেয়ারম্যান বানিয়েছেন, যিনি দীর্ঘদিন বাংলাদেশে থাকতেনই না, বিদেশে পড়ালেখা করেছেন। না, আলী রিয়াজ সহসভাপতি। এবং দেখা যাচ্ছে উনি হচ্ছেন সব কাজের মধ্যমণি। চেয়ারম্যান কি? ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা। ওই জন্যই। হ্যাঁ, তো দেখেন আমরা জানিও না চেয়ারম্যানকে, কারণ উনি সবকিছু করছেন। উনি ডিফ্যাক্টো, ওই যে নজরুল আহমেদ যেমন ছিলেন পুরামন্ত্রী ছিলেন না, কিন্তু উনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, ওইরকম আর কি। তো আলী রিয়াজ ক্ষমতাপ্রাপ্ত কো চেয়ারম্যান, ডিফ্যাক্টো চেয়ারম্যান। আলী রিয়াজ সাহেব কি করছেন? আমি দেখলাম এই কয়েকদিন আগে একটা ভিডিও বাজারে এসেছে, উনি সবাইকে প্রায় মানানোর চেষ্টা করছেন যে এখানে যা যা দেওয়া হয়েছে সবই মানতে হবে। সবই মানলে লোকে রাজনীতি করবে কেন? জামাত ইসলামের একটা দৃষ্টিভঙ্গি আছে না, ওনারা কি ওনাদের সেই জায়গা থেকে সরে এসেছেন যে ওনারা যে আল্লাহর আইন চান? এখনই জিজ্ঞেস করলে আপনারা কি সরে এসেছেন? আপনারা তো আসেন নাই। ওনারা সেটা চান, এটা তাদের রাজনৈতিক বক্তব্য। কোনোদিন ওনারা ক্ষমতায় গেলে ওইটা জনগণের রায় পেয়ে গেছেন, ওনারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, তাই না? ঘটনা তো এইটাই। এখন না, আলী রিয়াজের আইন সবাইকে মানতে হবে। আমি সরি, ওনার নাম ধরে বলতে হচ্ছে, কিন্তু উনি যেভাবে সংস্কারকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এইভাবে কোনোদিন ঐকমত্য হবে না। বরং ঐকমত্য হতে গেলে সকল রাজনৈতিক দলকে ডেকে আলাপ করতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এটা মানা যাচ্ছে, কিন্তু যে পিআর পদ্ধতি তারা বলছেন, সেখানে আওয়ামী লীগের ভোটাররা আছে না? তো মনে করেন একটা অরুণোদয় সবুজ সংঘ তৈরি হলো, আর অরুণোদয় সবুজ সংঘে সব আওয়ামী লীগের ভোট দিল, তাইলে যে 20% ভোট, ধরেন 10% ভোটই পেল, এই 10% ভোটের যে লোকগুলো যাবে তারা কারা হবে? অরুণোদয় সবুজ সংঘের ভিতর দিয়ে আওয়ামী লীগাররা যাবে না সামনে? এটা ওনারা কেমনে বন্ধ করবেন? ফলে এইটা আসলে পিআর পদ্ধতি দেওয়া বন্ধ হবে না। এটা করতে গেলে জনগণের রায়ের উপর আস্থা রাখতে হবে। জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে দেয়, প্রত্যাখ্যান করে দিবে, অসুবিধা কি? আমার কেন জানি মনে হয় এই সংস্কার কমিশনগুলি জনগণের উপর আস্থাই রাখেন না, এবং আস্থা যে রাখেন না সেটা কিন্তু একটা জায়গাতে প্রমাণিত হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান সাহেব লন্ডনে বলেছেন যে টাকা দিয়ে ভোট কিনা দেয়। এখন ওনারা বলুক, ওনারা তো নির্বাচন করেছেন এর আগে, আপনারা টাকা দিয়ে ভোট কিনেছেন? আপনাদের ভোটাররা টাকা দিয়ে ভোট দেয়? উনি হাসবে, ইদার এটা সত্য অথবা মিথ্যা। আপনি বলেন এটা সত্য, আপনার টাকা দিয়ে ভোট কিনেন? টাকা দিয়ে ভোট কেনার পদ্ধতি বিশ্বাস করি, বিশ্বাস করে না। তাহলে লোকে, সব লোক টাকা দিয়ে ভোট দেয় না, তো টাকা দিয়ে তো লোকে ঘুষও খায় এখন। এবং সচিবালয়ে ঘুষের লেনদেন হয়, আমরা জানি, বিভিন্ন জায়গাতে ঘুষের লেনদেন হয়, এটা তো বললে হবে না। বাংলাদেশের সব দপ্তরে ঘুষের লেনদেন হয়। এখন কি আপনি বলে দিবেন বাংলাদেশের সব কর্মচারী টাকার বিনিময়ে কাজ করে, ঘুষের বিনিময়ে কাজ করে? তাহলে এই ভাষ্যগুলা কি আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এবং এই সমালোচনা করার অধিকার আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে প্রথম দিনই দিয়েছেন। বলেছেন আপনারা মনের
আনন্দে মানে মনের খুশি অনুযায়ী সমালোচনা করবেন। তা আমরা যখন মনের খুশি অনুযায়ী সমালোচনা করি, ভয়ের চোটে অনেকে মুখ বন্ধ করে। কিসের ভয়? মবের ভয়। তাহলে মবতান্ত্রিক শাসন চালু রেখে সংবিধানতান্ত্রিক শাসনের জন্য নতুন সংবিধান যারা দিবেন, এরা তো মবই ঠেকাইতে পারেন না, এরা তো মবকে পৃষ্ঠপোষকতা করেন। মবকে পৃষ্ঠপোষকতাকারী লোকজন সংবিধান বদলায় স্বৈরাচার আটকাবে কেমনে? ভবিষ্যতে একটা লোক মনে করেন 5,000 মব তৈরি করে নিয়ে এসে হাজির হবে যে আমি আজকে থেকে দেশ চালাবো। আগে মব বন্ধ করুক, আগে যে সংবিধান আছে ওইটা বলবৎ করে দেখা। ওইটা বলবৎ করার ক্যাপাসিটি তো নাই। এই জন্য নির্বাচন খুবই জরুরি দরকার। নির্বাচন হইলে জবাবদিহিতা তৈরি হবে। আমি যদি ওনাকে ভোট দেই, উনি জিতে, আমি ওনার কাছে গিয়ে বলতে পারবো যে আমি আপনাকে ভোট দিয়েছি, আপনি আপনার মন মতো কাজ করেন কেন, আপনি তো আমার মন মতো কাজ করবেন। কিন্তু এইটা বলার অধিকার কি এই সরকারের প্রতি আমাদের আছে? ওনারা বলে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে দিছে, জনগণ তাদেরকে আজীবন থাকার ম্যান্ডেট দিচ্ছে। কয় বছরের ম্যান্ডেট দিয়েছে? এইটা তো তাদেরকে বলতে হবে। জনগণ কত দিনের জন্য তাদেরকে ম্যান্ডেট দিয়েছে? যদি ম্যান্ডেটই দেয় তাহলে তারা নিজেদেরকে অন্তর্বর্তী বলে কেন? তাহলে তারা নিজেদেরকে স্থায়ী সরকার হিসেবে ঘোষণা করুক। এখন যে অবস্থাটা তৈরি হচ্ছে, সেই অবস্থাটা হচ্ছে আইনের নামে একটা বেআইনি কার্যক্রম, এবং সেই বেআইনি কার্যক্রমের ভিতর দিয়ে নির্বাচনের দিকে যাওয়া আসলে নিজেরাই পিছিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই যে পিআর পদ্ধতি নিয়ে তর্কটা, এইটা 3 মাস আগে ছিল না, এটা নতুন তর্ক হাজির হয়েছে। আপনি পিআর পদ্ধতি আসার পরে যে আমি আজকে একটা কথা বললাম যে অরুণোদয় সবুজ সংঘ এরা যদি সে কালকে হাজির হবে, ওখানে আওয়ামী লীগেরা সব ভোট দেয়, 20% সবুজ সংঘের সদস্য যাবে। আরেকটা কথা বলেন তো, আমি গতকালই দেখেছি পত্রিকাতে বা ফেসবুকে, জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের যারা নিহত আহত তাদের অভিভাবকরা দাঁড়িয়েছেন যে তাদেরকে সংসদে 10% কোটা দিতে হবে। তো এটার ব্যাপারে ওনাদের মতামত কি? ওনারা কি মনে করেন যে এটা যুক্তিসঙ্গত দাবি? জি, আমি এই প্রশ্নটাই রাখতে চাই রেজাউল করিমকে। আসলে যে প্রশ্নটি বলছিলেন যে 10% কোটার কথা বলছিলেন, তাদের এই দাবি কি আসলে যুক্তিসঙ্গত? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যে পিআর পদ্ধতির যে আলোচনা, এটা কিন্তু নতুন, নো ডাউট। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের মানে সমর্থন লাভ করতে শুরু করেছে, আপনি লক্ষ্য করেছেন। এবং এইটা আমাদের দেশের মানুষের কাছে নতুন। আমরা যখন কেয়ারটেকার সরকারের প্রপোজাল বাংলাদেশ জামাত ইসলামী সর্বপ্রথম দেয়, আমাদের অধ্যাপক গোলাম আজম, তখন কিন্তু এটা নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিবেট ছিল, বিরোধিতা ছিল, পক্ষ বিপক্ষ ছিল। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দল, বড় দল বিশেষ করে, এই ইস্যুতে কিন্তু একমত হয়েছে। এখন টুডে অর টুমরো কেউ ক্ষমতায় থাকা অবস্থায় এটার বিরোধিতা করেছে, পরে এটাকে আইন করে দিতে বাধ্য হয়েছে। আবার কেউ পরবর্তীতে গিয়ে ক্ষমতায় গিয়ে এটাকে বাতিল করে দিয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে, অথচ তাদের দল, তারা যাদের পরামর্শ নিয়েছে তারাও বলেছে এটা রাখার জন্য। সুতরাং আমরা মনে করি যে কোনো আইডিয়া যদি আনা হয় তাহলে সেটা নিয়ে তো আলোচনা হবে। আলোচনা, জনগণ যদি সেটা সমর্থন করে, মনে করে, রাজনৈতিক দলগুলো মনে করে, তাহলে সেটাকে গ্রহণ করতে তো বাধা নেই। এখন এই পিআর পদ্ধতিটা কি বাংলাদেশের সর্বপ্রথম আমদানিকৃত কোনো এজেন্ডা অথবা ফর্মুলা, নাকি পৃথিবীর কোথায় আছে? পৃথিবীর 85টা দেশে পিআর পদ্ধতিতে ইলেকশন হচ্ছে এবং 130টা দেশের মধ্যে তারা পিআর সেমি ইলেকশন পদ্ধতি তারা অবলম্বন করে। সুতরাং এই জায়গায় নিয়ে আমাদের ডিবেট থাকতে পারে, আলোচনা থাকতে পারে। তুষার ভাই যেটা বললেন যে এর মধ্য দিয়ে আমরা কি চাই, আসলে আমরা চাচ্ছি যে এই যে মানুষ নিজের ভোটটাকে মনে করে যে পৌঁছে গেল, অর্থাৎ আপনি এক ভোট আমার থেকে বেশি পাইলেও আপনি উইন করলেন, আর আমার দল আবার যা সমর্থন করলো তারা মনে করে আমি শেষ হয়ে গেল। কিন্তু এই পদ্ধতি আর হবে না। অর্থাৎ দলকে ভোট দেওয়ার কারণে সবাই কিন্তু এই জায়গায় মনে করবে যে না, আমার প্রতিনিধিত্বের, আমার এই ভোটটার ভিত্তিতে সংসদে কিন্তু আমি লোক পাঠাচ্ছি। এখন আপনি হয়তো বলবেন যে তাহলে তিনি কাকে পাঠাচ্ছেন? দলকে আগে নির্বাচন কমিশনে তাদের তালিকা জমা দিতে হবে। সে যদি 200 আসনে 300 আসনে ইলেকশন করে, সে বলবে যে আমাকে দেশের মানুষ যত পরিমাণ সমর্থন করে, আমি প্রথম দিক থেকে এদেরকে আমি আমার প্রতিনিধি হিসাবে পাঠাবো। তাহলে এগুলো নিয়ে আলোচনা হবে, নো ডাউট। একটা ফর্মুলা নিয়ে তো অনেক ডিবেট হবে, অনেক ডিসকাশন হবে। কিন্তু এটা পৃথিবীতে অন্য রাষ্ট্রগুলোতে আছে। এই যে বললেন আওয়ামী লীগ যদি তরুণ সংঘ, না, আওয়ামী লীগ তরুণ সংঘের ভিত্তিতে আসতে পারবে না। কেন আসতে পারবে না? প্রথম কথা হচ্ছে, তুষার ভাই বলছেন যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে দেশের জনগণ এক দফা নিষিদ্ধ করে দিয়েছে এবং নিষিদ্ধ করার কারণে প্রশাসন তাদের ব্যাপারে ব্যবস্থাও গ্রহণ করেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ। কোনো দল যদি ইলেকশন করতে হয় তাহলে সবার আগে তাকে তো নির্বাচন কমিশনে নিবন্ধিত হইতে হবে
এমন তো না আছে সে একটা কাগজ জমা দিয়ে সারা দেশের মানুষ ওখানে লাইন ধরে ভোট দিয়ে দিলে কাজ হয়ে যাবে। ওখানে তো একটা নিবন্ধিত পদ্ধতি থাকতে হবে। সুতরাং এটার সুযোগ নাই, কারণ তারা এখানে যে দুর্নীতি, সন্ত্রাস, খুন খারাপি এবং বিশেষ করে এখন গতকালকে তো শেখ হাসিনা সাজা হয়েছে, তাদের আরও অসংখ্য নেতাকর্মী এই দুর্নীতি অপকর্মের জন্য তাদেরকে সাজা ভোগ করতে হবে। আমরা একটু আগে যে আইনের শাসনের কথা বলছি, আইন যদি সবার জন্য সমান হয়, এবাব ল যদি কেউ না হয়, তাহলে প্রত্যেককে তার অংশ তাকে বুঝে পেতে হয়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে এখন কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু তৈরি হয়। আমরা এক্ষেত্রে এই জন্যেই আমরা কিন্তু আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে বিএনপি তো ডিসেম্বরে ইলেকশনের কথা বলে, আমরা ডিসেম্বরের আগে হইলেও প্রস্তুত। কারণ বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল, ইতিমধ্যে তার দলীয় তার প্রতিনিধি কোন জায়গায় কি প্রার্থী হবে, কারণ আমাদের এই দলীয় কোন্দল নাই, বিরোধ নাই, মারামারি নাই, বরং কাউকে যদি ঘোষণা করে সেই জায়গা থেকে কিভাবে পালিয়ে যাবে চেষ্টা চালায়। আপনি কল্পনা করতে পারবেন না, সে অনেকবার তাকে অ্যাপিল করে যে আপনি আমাকে এটা থেকে একটু মুক্ত করেন, আমি পারবো না। সুতরাং এই যে বাংলাদেশে এখন এই যে সংস্কার এবং বিচার এই দুইটা এত তুঙ্গে কেন, এবং এর আগে আমরা কেন স্থানীয় নির্বাচন চাই, আমি এর সাথে এটা বলতে চাই কেন চাচ্ছি। আসলে বাংলাদেশে এখন আপনি এটাকে যে সরকার আছে অন্তর্বর্তীকালীন, এটা আমাদের সবার বিপ্লবোত্তর সবার সমর্থনে, নো ডাউট, কিন্তু এটা তো নির্বাচিত না। বাংলাদেশে আলটিমেটলি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি কিন্তু এখন নাই। সুতরাং আমরা মনে করি একবারে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সবাই যেভাবে পালিয়ে গেছে দুর্নীতি, সন্ত্রাস, অপকর্ম করে, একটা ছাত্র নেতা 1000 কোটি টাকার মালিক আমরা দেখেছি, সাংবাদিকদের অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে মোজাম্মেল বাবু সাহেব ওনাদের কোটি কোটি টাকা ওনারা লেনদেন করেছেন, অনেক সাংবাদিক জেলে পর্যন্ত আছে। সুতরাং এই যে প্রত্যেকটি জায়গাকে ধ্বংস করে ফেলা হয়েছে, এই জায়গার একটা উত্তরণের আসলে সংস্কার প্রয়োজন। কিন্তু আমি এইটা বলে শেষ করতে চাই, সরকার কিন্তু সংস্কারে ঠিক মতে আরও হাঁটতে হবে, মৌলিক সংস্কার করতে হবে। এখন এই যে একটু আগে তুষার ভাই বলেছেন, আমি খুবই একমত, বিগত দিনে এখানে শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দেয়া হয়েছে। এখন আপনি শিক্ষার একটা সংস্কার করে তো সেই জায়গায় করতে পারতেন। নারী সংস্কারের নামে এখানে সবচেয়ে নারী বিদ্বেষী আলাপ আলোচনা নিয়ে আসা হয়েছে, এটাকে নারীর অধিকার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে। সুতরাং এই যে মৌলিক জায়গাগুলোকে, অর্থাৎ পুলিশ বাহিনী এখানে অপরাধ করেছে কেন, এখানে প্রাইম রেসপন্সিবল জায়গা থেকে, প্রধানমন্ত্রীর জায়গা থেকে নির্দেশ করা হয়েছে। সর্বশেষ তো সেনাবাহিনীকেও গুলি চালানোর জন্য চেষ্টা করা হয়েছে, এবং দুই এক জায়গায় তারা কিন্তু বন্দুক ঘুরিয়েছে, কিন্তু সেই জায়গায় যখন দেখছে যে না, ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়ানো যায় না, তখন তারা ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং আমরা মনে করি এই বাহিনীগুলোর জন্য একটা প্রোটেকশন ল দরকার, সেটা যদি হয় সেটাই সংস্কার। আমি আপনার কাছে আবার আপনি বেশ কিছু কথা বলেছেন, মৌলিক সংস্কার কথা বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলেছেন, আরো বেশ কিছু বিষয় নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন আছে। তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নত তুষার এবং ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। রেজাউল করিমের সঙ্গে আমরা কথা হচ্ছিল বিরতিতে যাবার আগে। আমি আমার তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তিনি বলছিলেন লেভেল প্লেইং ফিল্ড, মৌলিক সংস্কারের কথা বলছিলেন। মানে এইগুলো আসলে মৌলিক সংস্কার কি, কোন জায়গাগুলি থেকে বলা হচ্ছে মৌলিক সংস্কার, বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উনি আশঙ্কা প্রকাশ করেছেন, মানে এত আশঙ্কা বা অনিশ্চয়তা কেন? দেখেন, নির্বাচন পদ্ধতির ত্রুটি এটা কি কেউ আবিষ্কার করতে পেরেছে? এটা পারে নাই। নির্বাচন পদ্ধতি মানা হয় নাই, তো কোনো আইন থাকলে সেটা কেউ মানে নাই, এটাই তো অপরাধ। সেই অপরাধই তো বিচার হচ্ছে। আইনটাই যদি ভুল হয়ে থাকে তাহলে সেই আইন মানে নাই, তাহলে তো সেটাও ভুল হয় না। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি বিষয়টা? মনে করেন আমাদের নির্বাচনী আইনটাই আসলে ঠিক নাই, তো এটা মানি নাই, অসুবিধা কি? এটা কিন্তু বলতে পারে যে মানে নাই সে। কিন্তু আপনি আজকের পত্রিকাতেই দেখবেন যে পুরনো নির্বাচন কমিশনার 164 ধারায় বক্তব্য দিয়েছেন যে রাতের বেলা ভোট দিয়ে দিয়েছিল। কারা দিয়ে দিয়েছিল? সরকারি সংস্থা। উনি দুইটা সংস্থার নাম বলেছেন। এখন ওই দুইটা সংস্থার কোনো সংস্কার করেছে সরকার? তাহলে আগামীকাল যদি তারা এটা করে, কেমনে বন্ধ করবে? সংবিধান দিয়ে? তো এগুলো তো আসলে সাধারণ লজিক, এগুলো বুঝতে হইলে পিএইচডি করা লাগে না। তো ওনারা যে বলতেছে নির্বাচন পদ্ধতির সংস্কার, নির্বাচন পদ্ধতি সংস্কার করার কিছু নাই। আমার ভোট আমি দিব, যার ইচ্ছা তাকে দিব, তোমার কাজ গুণা, তুমি গুনবা, দিনের বেলা গুনবা, তুমি দিনের বেলা আমার ভোট গুনবা। সেইটা সে করে না। সেইটার নিশ্চয়তা সে কিভাবে দিবে? সে পুলিশকে বিশ্বাস করে না। যে পুলিশকে আপনি বিশ্বাস করেন না, ওই পুলিশ তাহলে আপনি বেতন দেন কেন? পুলিশ হুকুমের চাকর, পুলিশকে সরকার হুকুম দেয়, সে পালন করে। 16 বছর ধরে এই পুলিশ মনে করেন
2010 সালে একটা পুলিশ মানল না শেখ হাসিনাকে, সে যে 14 বছর জেলখানায় থাকতো কিংবা গুম হয়ে যেত, সেই দায়িত্ব নিত কেউ? তো একটা স্বৈরাচারী অত্যাচারীর সামনে মানুষ নত হয়ে গেছে, দোষ কি স্বৈরাচারের নাকি দোষ যে নত হয়ে গেছে তার? তাহলে তো সকল ভিকটিম অপরাধী। মানে ছিনতাইকারী আপনাকে ছিনতাই করতে আসছে, আপনি তাকে সব দিয়ে দিচ্ছেন, আপনাকে কেউ এসে বলতেছে আপনি দিলেন কেন? তো ঘটনাটা তো ওই রকম। ভোটের অধিকার ছিনতাই করেছে যে, তার সঙ্গে সঙ্গে যে ভোটের অধিকার ছিনতাই করতে বাধ্য হয়েছে, নিজের চাকরি আছে, নিজের বাচ্চা কাচ্চা আছে, তাদের কথা চিন্তা করে, সে কি একই রকম অপরাধী? পুলিশের সংস্কার কিভাবে করা যেত? পুলিশের সংস্কার করা যেত, বিবেচনা করা যেত, উনি যেটা বলেছেন যে যারা ডিরেক্ট অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসো, আর যারা ডিরেক্ট অপরাধী না, ধরেন পুলিশের কনস্টেবল, পুলিশের একেবারে নিম্ন, কনস্টেবল শব্দটা তো এখন নাই, সাব ইন্সপেক্টর এবং তার চেয়ে আরো নিম্ন কর্মী যারা, এরা কি সকলেই মানে অপরাধ করেছেন? এরা হুকুম পালন করেছেন? তাইলে দেখো যে কারা আসলে সত্যিকার অর্থ অপরাধী এবং কারা না। তারপরে যারা অপরাধী না, তাদের মোরাল বুস্ট করার জন্য তাদেরকে নতুন ভাবে প্রশিক্ষণ দাও, তাদেরকে নতুন ভাবে তাদের দায়িত্বগুলোর কথা মনে করিয়ে দাও এবং তাদেরকে কাজ করার স্বাধীনতা দাও। আইনের মধ্যে থেকে যদি কোনো পুলিশ কাজ করে, এখন তার দোষ কি? কিন্তু সে আইনের মধ্যে থেকেও কাজ করতে পারছে না। এর কারণ হচ্ছে একদল লোক দাঁড়িয়ে গিয়ে বলছে আমরা অমুক, আমাদের কথা শুনতে হবে, ওদের কথা শুনতে হবে। এটা কোন সংবিধানে লেখা আছে? এইটাই তো সংবিধানের সবচেয়ে বড় কুসংস্কার যেটা চলছে এখন। এই সংবিধান তারা মানে না, মনে করে নতুন যেটা দিবেন ওইটাও যদি এরকম 50 জন দাঁড়িয়ে বলে রাস্তার মধ্যে আমি মানি না, আমি এখন আমি যা বলবো শুনতে হবে, মামলা ছাড়া গ্রেপ্তার করতে হবে, এটা ওনারা কি করে বন্ধ করবেন? এই সংবিধান সংস্কার কমিশন। স্বাস্থ্য সংস্কার নিয়ে আমি আপনাকে একটা মজার তথ্য দিই। বিসিএস এর রেজাল্ট হয়েছে, 800-র বেশি পদে বিভিন্ন লোককে নিয়োগ দেওয়া হয়েছে, সুপারিশ করা হয়েছে আর কি, যারা ওই একই ক্যাডারে আগে থেকে চাকরি করছেন সরকারি বিসিএস দিয়ে। তাহলে মনে করেন আপনি একটা কলেজের শিক্ষক, আপনি আবার কলেজের শিক্ষক হিসেবেই শিক্ষা ক্যাডারে আপনি সুপারিশ পেয়েছেন। এই কাণ্ডটা তাদেরকে কে করতে বলেছে? কেউ তো বলে নাই। এগুলো হচ্ছে এরর অফ জাজমেন্ট। কেন? কারণ এই পদগুলি খালি থেকে যাবে। এখন নতুনভাবে যারা সুপারিশ পেয়েছেন তারা তো আর একই পদে সিনিয়রিটি বিসর্জন দিয়ে জয়েন করবেন না, তারা আগের সিনিয়রিটিতে থেকে যাবেন। তাহলে তারা জয়েন না করলে 800 পদ খালি থাকবে। খালি থাকলে কি সেখানে নতুনভাবে আবার সুপারিশ হবে? এটা একটা প্রশ্ন। টেকনিক্যাল ক্যাডার, ডাক্তারদের মাত্র 100 পদ দেওয়া হয়েছে। ডাক্তারদের এই 100 পদ দিয়ে বলা হয়েছে আপনাদের তো স্পেশাল বিসিএস আছে, আপনারা জেনারেল বিসিএস দিয়ে ডাক্তারি ক্যাডারে কেন যাবেন? এটা কি কেউ বলতে পারে? কোন আইনে এটা বলা আছে তারা এটা দিতে পারবে না জেনারেল বিসিএস? তারা ক্যাডার পরিবর্তন করতে চেয়েছে, ক্যাডার পরিবর্তন হয় নাই, তাহলে মেডিকেল ক্যাডারে তাদেরকে নিয়োগ দিয়ে দাও। ডাক্তারের তো স্বল্পতা আছে, যেখানে এই সরকারেরই স্বাস্থ্য মন্ত্রণালয় পিএসসিকে অনুরোধ করেছে এবং জনপ্রশাসনকে অনুরোধ করেছে যে ডাক্তারদের জন্য নতুন পদ সৃষ্টি করার জন্য, কিন্তু তারা সেটা করে নাই। তাহলে বাংলাদেশের লোকজনের এখানে নাকি চিকিৎসা পায় না। আপনার এই অনুষ্ঠানে এসে আমি একবার প্রতিবাদ করেছিলাম, এই কথা প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের লোকজন চিকিৎসা পায় না, ইন্ডিয়াতে ভালো, উনি নিজে এটা বলেছেন। তাইলে এইখানে ডাক্তারদেরকে চাকরি দিবেন না আর ইন্ডিয়াতে ভালো ডাক্তারি বলবেন, এটা কি হয়? এবার আমি জিজ্ঞেস করি, আজকেই মনে হয় সকালবেলা বা গতকাল এনডিএফ নামে একটা সংগঠন আছে, ধারণা করা হয় যে এনডিএফ তাদের দলের পৃষ্ঠপোষকতা বা তাদের দল সমর্থিত একটা ডাক্তারদের সংগঠন, তারা কোটা না মেধা 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 বলে নিয়োগের জন্য ইয়ে করছে, প্রতিবাদ জানাচ্ছে শিশু হাসপাতালের সামনে যে মেধাভিত্তিক নিয়োগ হচ্ছে না। তাইলে মেধাভিত্তিক নিয়োগ হচ্ছে না, তো মেধাভিত্তিক নিয়োগ যদি নিশ্চিত করতে না পারেন তাহলে কি সংস্কার করবেন? সংস্কার, মৌলিক সংস্কার আসলে এই আন্দোলনের মধ্যে 3টা ছিল। একটা হচ্ছে ভোটের অধিকার, ভোট হয় না, ভোট চাই। ভোট হয় না বলেই একটা লোক স্বৈরাচার হয়েছে, একটা দল স্বৈরাচার হয়েছে। ভোট চেয়েছে মানুষ। দ্বিতীয় হলো অধিকার চেয়েছে। কি কি অধিকার? যানবাহনের নিরাপত্তার অধিকার, বাক স্বাধীনতা, সমালোচনা করার অধিকার, রাজনীতি করার অধিকার, স্বাধীনভাবে রাজনীতি করবে মানুষজন, এই অধিকারগুলি মানুষ চেয়েছে। আর কি চেয়েছে? আর চেয়েছে যোগ্যতা, মেধাকে সবকিছুর উপরে স্থান দেওয়া হোক। যেটার বিরুদ্ধে কথা বলার মতো কোনো বোকা বাংলাদেশে না, পৃথিবীতে আছে কিনা সন্দেহ। আপনি মেধা এবং যোগ্যতাকে কিসের ভিত্তিতে আপনি সরিয়ে দিবেন? কিন্তু আপনি দেখেন মেধা এবং যোগ্যতাকে বিভিন্ন জায়গাতে সরিয়ে রেখে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে, যে অবস্থার মধ্যে আজকে ডাক্তারদেরকে গিয়ে শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হচ্ছে যে আমাদেরকে মেধায় নিয়োগ দেন। এনসিপি নামে একটা দল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন নাম বদল হয়েছে, সেইখানে বলেছে 1500 ডাক্তার নিয়োগ দিয়ে দেন। ওনাদের ইচ্ছা, ওনারা বলে দিয়েছেন 1500 ডাক্তার নিতে পারবে কি পারবে না, বেতন দিতে পারবে কি পারবে না, কোনো বিবেচনা নাই। একদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে 1500 ডাক্তার নিতে বলছে ওরা, অথচ এনসিপি কিন্তু এখন এই বিসিএস নিয়ে কোনো কথা বলে নাই। তার মানে কি দাঁড়িয়েছে এইখানে? মূলত এই সংস্কারের যে
দুর্বলতা, সেই দুর্বলতাটা হচ্ছে এই সংস্কার তার নিজের জন্য কোনো টাইম ফ্রেম সেট করে নাই। ওনারা বলুক যে আমরা যদি জুন মাসের মধ্যে সংস্কার শেষ করতে না পারি তবুও নির্বাচন হবে, কিন্তু ওনারা কিন্তু এইটা বলছেন না। ওনারা লন্ডনে যে বৈঠক করেছেন এটার পরও যে বক্তব্য দিয়েছেন সেখানে আছে যদি সংস্কার হয় তবে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। ফেব্রুয়ারিতে ইলেকশনের কি পাকা কথা হয়েছে? না, সেটি এখনো এবং সেই ইলেকশনের লক্ষ্যে কি কোনো কার্যক্রম শুরু হয়েছে? সেটি এখনো সিদ্ধান্ত হয়। আপনি দেখবেন ইন্টারনেট ছেয়ে গিয়েছে এক ধরনের এআই ভিত্তিক বিজ্ঞাপনে, যেখানে এক দল আরেক দলের নামে অত্যন্ত কু আচরণ করে বিজ্ঞাপন বানাচ্ছে এবং যেখানে বাজে কথা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সেইগুলো চালু হয়ে গেছে। অথচ আমাদের নির্বাচন কমিশন তো বিজ্ঞাপন ছাড়তে পারতো সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে, যে আপনার ভোটটা আপনি কিভাবে দিবেন, ভোট কারচুপি কিভাবে হয়, সাধারণ নাগরিক কিভাবে চাইলে ভোট কারচুপি ঠেকাতে পারে, ভোটের জন্য তার এলাকার নিরাপত্তা রক্ষার একটা বড় দায়িত্ব ভোটারদের আছে। নির্বাচন কমিশনের সেই প্রচারণা কোথায়? ভোট যেদিনই হোক আপনি ভোটারদেরকে শিক্ষিত করেন। আপনি বলছেন ভোটাররা টাকা নেয়, তাহলে ভোটাররা যদি টাকা না নেয় সেই জন্য সচেতন করেন, কিছুই তো করছে না। এই বাজেটে নির্বাচন কমিশনকে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে? উল্টা আমি দেখলাম যে জাপান সরকার নাকি যেন নির্বাচন কমিশনকে সাহায্য করতে গিয়ে এসেছে গতকালকেই। আমি এ পর্যায়ে ডক্টর রেজাউল করিমের কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটি আশঙ্কা প্রকাশ করছিলেন এবং মৌলিক সংস্কারের কথা বলছিলেন। আসলে মৌলিক সংস্কার এই শব্দটি শুনছি আমরা, কিন্তু মৌলিক সংস্কার বলতে কি আসলে বোঝাচ্ছেন আপনারা? না, আমরা তুষার ভাইয়ের একটা অংশ বলেছেন, আমি এর সাথে খুবই একমত। আসলে মৌলিক সংস্কার বলতে এখানে মানুষের দুটি কারণে এখানে মানুষ ক্ষেপে উঠেছে। একটি হচ্ছে দুর্নীতি আর দুঃশাসনের কারণ, এবং রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন পর্যায়ে, সোসাইটির বিভিন্ন পর্যায়ে যখন করাপশন হয়, যখন তার ক্ষমতার অপব্যবহার হয়, তখন মানুষ কিন্তু বৈষম্যের শিকারটা বেশি হচ্ছে। এবং সেই জায়গায় আমরা মনে করি যে এগুলোকে বন্ধ করবার জন্য যে লাইনগুলো, সেগুলোকে আপনাকে উদ্যোগ নিতে হবে। যেমন মনে করেন আপনি এখানে সবচেয়ে বড় ডিজাস্টার যেটা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তা আপনি সেটাকে না আগে ধরবেন। আপনি সেটাকে আগে না ধরে যদি আপনি নারী নীতি, আপনি অন্যান্য অনেক কিছু ধরেন, তাহলে আমার তো ভাই ওইটার সমাধান হচ্ছে না। কারণ আমার সন্তানকে, আমার ভাইকে যে খুন করেছে, সে যদি আমি এখনো দেখতে পাই, তখন তো আমি কষ্ট সহ্য করতে পারতেছি না। আমি তো এখনো এই যে আজকে মবের সংস্কৃতি, নো ডাউট আমরা কোনোভাবে এটাকে সাপোর্ট করি না, কিন্তু আমি তো মনে করি এইটা আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার কারণে হচ্ছে। অর্থাৎ সেই সন্ত্রাসীকে ধরতেছে না, ছাত্রলীগ যে খুন করেছে সেই আমার বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে, তখন তো আমি মনে হবে যে অন্তত ওর মতো আমারও জীবন যাক, তাও কিছু লোক নিয়ে আমিও কিছু করি। এই যে মানুষের সবাই তো সমান না, সবার সেন্টিমেন্ট সমান না। সুতরাং সেই জায়গা থেকে আসলে রাষ্ট্রকে কিন্তু মূল দায়িত্বটা পালন করতে হবে। অর্থাৎ যেই জায়গাগুলোতে বিগত দিনে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, অর্থাৎ রাষ্ট্র ব্যর্থ যারা ব্যর্থ করে দিয়েছে, অর্থাৎ এইদিকে ধাবিত করেছে, সেগুলো কি কারণে হয়েছে সেগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। সেই জায়গা থেকে আমি পার্সোনালি মনে করি, আপনি দেখেন এখন আপনি বাংলাদেশের মানুষ বিগত দিনে সবচেয়ে হয়তো ভয় এখন কম, সবার ভয় নাই। আমরা এখন বিগত সবাই বেশিরভাগ লোকেই স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, হয়তো কিছু কিছু, কিন্তু বাংলাদেশের মানুষ কি চাঁদাবাজির কবল থেকে মুক্তি পেয়েছে? বরং বলা হচ্ছে রেট নাকি আরেকটু বাড়ছে, দখলদারিত্ব কি আপনার বন্ধ হয়েছে, বরং বিকল্প পন্থায় যেখানে যে জায়গায় আরেক দলের সাইনবোর্ড ছিল সেখানে আমি লাগাচ্ছি। আমি এই প্রসঙ্গে, তাহলে এই যে জায়গাটা, এই যে দখলবাদ, এরপরে খুন খারাপি দলীয় বন্ধ হয়েছে, শতাধিক লোক ইতিমধ্যে নিহত হয়েছে দলীয় বক্তব্যে আসছে। সুতরাং সেই জায়গাগুলোকে আপনাকে নিশ্চিত করতে, আমি এই ক্ষেত্রে একটা ল্যাঙ্গুয়েজ এটার সাথে না বললে বাদ পড়ে যাবে, সেটি হচ্ছে আসলে কাগজের সংস্কার না, আপনার মনের সংস্কার লাগবে। সবার আগে সংস্কার হইতে হবে রাজনীতিবিদদের মনের সংস্কার। কারণ রাষ্ট্র ব্যর্থ হয়েছে 53 বছর রাজনীতিবিদদের লোভ, লালসা, দুর্নীতি, অপরাজনীতি, এগুলোর কারণ। এই জায়গা যদি নিশ্চিত করে আপনি সততার রাজনীতি করতে পারেন, মানুষের জন্য রাজনীতি করতে পারেন, আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমি এই প্রসঙ্গে একটি বক্তব্যে আসতে চাই আপনার জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে। আপনি কি তার এই বক্তব্যের সঙ্গে একমত কিনা? আরেকটি বিষয় আছে, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির বিরুদ্ধে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাখার মিটিং। দুটি বিষয় আপনার সামনে আমি তুলে ধরতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, চরমনাইয়ের যে মিটিংটা হয়েছে, এটি বিএনপি ব্যতীত বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো সেখানে গিয়েছে
এটি বলা হচ্ছে যে ষড়যন্ত্র বিএনপির এবং বিরুদ্ধে। বিএনপির যেই এখানে চরমনায় যে সমাবেশ ছিল সেখানে সব রাজনৈতিক দলগুলোই আপনার নূরের পার্টি আর অন্যান্য যারা সবাই মিলেই কিন্তু পিআর পদ্ধতির প্রতি সমর্থন চান। এইটা হয়তো বিএনপির একটু গায়ে লাগতে পারে, এই জন্যে তারা, আমি মনে করি এটাও এক ধরনের প্রিভিয়াসই ভাষাটা হয়ে গেল আর কি, যে ষড়যন্ত্র না, মত আপনার প্রকাশ করতে হবে, প্রত্যেকে তার মত দেবে, শুধু আপনি দমন করবেন না, এটাই হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত পদ্ধতি। সুতরাং আমার মত আমি দিতে পারবো না, এখানে আপনি ষড়যন্ত্র, সরোয়ার্দী উদ্যানে সবার সামনে মিডিয়ার সামনে সবাই বক্তব্য দিল, সেখানে ষড়যন্ত্র কোথায় পাইলেন? তারা মত দিয়েছে। সুতরাং এটা আমি মনে করি এই ভাষাটা আমাদের না হয় ভালো। আর ডক্টর সৈয়দ আব্দুল মাহমুদ তাহের যেটা বলেছেন, আমি আসলে তো এটা আমরা দেখতে পাচ্ছি। আমি সেদিনও একটা টকশোতে আমি হতবাক হয়ে গেলাম যে আমার সাথে সহ আলোচক যিনি ছিলেন উনি বলছেন যে বিএনপি তো ক্ষমতায় চলে আসছে, এখন আমরা বিরোধী দল খুঁজতেছি। এই যে কথাটা, তাহলে তার ভোট দরকার নাই ভাই। আওয়ামী লীগ তো তারা এইভাবেই করে বলছে যে আর তো আমরা কোনো দল দেখি না বাংলাদেশে, আর বিএনপি তো ভঙ্গুর হয়ে গেল, তারপরে তাদের মাজায় জোর নেই, মুরদ নেই। ওবায়দুল কাদের সাহেব একালিপ টান দিয়ে দিয়ে এগুলো সারাদিন বলে দেখলো যে তাহলে আর কোনো দল যেহেতু নাই, তাহলে আমরাই ক্ষমতায় থাকি, নিজেরাই প্রার্থী দেয়, নিজেরাই মামুডামি ইলেকশন করে, রাতের ভোট দিনটা রাতে করে। সুতরাং সেই অবস্থাটা যদি আপনার হয়, আমি মনে করি বাংলাদেশের একবারে সবচেয়ে ছোট কোনো রাজনৈতিক দল সেও যদি কোনো মিডিয়ার সামনে দাঁড়ায় বলে যে এইবার কিন্তু আমরা ক্ষমতায় আসব, আপনি তাকে তাচ্ছিল্য করা কোনোভাবেই উচিত না। কেন উচিত না? কারণ সে তার, এটা একটা তার মত, এটা তার একটা অধিকার। তাহলে তো আপনি অধিকারের কথা বলছেন, আপনি সহনশীলতার কথা বলছেন, সেটাতে আপনি থাকছেন না। সুতরাং কে ক্ষমতায় আসবে এটা অলমাইটি নোজ দ্যাট বেটার অ্যান্ড পিপল উইল ডিসাইড। এইটাতে আমার মনে হয় গিয়ে আপনার তাহলে শরীর গরম করে আপনি দখল করে ফেলবেন, চাঁদাবাজি করবেন, আপনি প্রশাসনের উপরে প্রেশার আইজ করবেন, এটা না হয় ভালো। বরং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন হতে যাচ্ছে, এই জন্য আমরা এখন বলি যে লেভেল প্লেইং ফিল্ড। ইলেকশন কি আপনারা চাচ্ছেন আসলে? কি বলেন আপনারা? বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন তারা আসলে নির্বাচন চাচ্ছেন না এবং নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছেন, এই অভিযোগ করেছেন। দুদু ভাই আসলে আমাদের অনেক সিনিয়র মানুষ, কিন্তু এই যে প্রস্রাব করে এই যে লোকজনকে ভাষাই দেয়া টেয়া, এই যে আন্দোলন, এগুলো আসলে ওনার, আমি এগুলো পার্সোনাল লোনের ব্যাপারে কথা বলতে চাই না। সুতরাং এগুলো আমার মনে হয় কোনো কথা না। প্রত্যেকে তার মত দেবে এবং প্রত্যেকের রেসপেক্ট টু ইচ আদার থাকা উচিত, মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, আমাদের একে অন্যের প্রতি সহনশীলতা থাকতে হবে। আপনি উন্নত রাষ্ট্রগুলোর নির্বাচন দেখেন তুষার ভাই, সেখানে ডিবেটটা যখন হয়, যখন তাদের হার্ট টক হয়, তখন কীরকম হয়, মনে হচ্ছে যে এরা একে অন্যকে খেয়ে ফেলবে, কিন্তু তারা তো কই ইলেকশনের সাথে সাথেই ওয়েলকাম জানায় একে অন্যকে। তো আমাদের বাংলাদেশ, আমরা আসলে কোন গণতন্ত্রের প্র্যাকটিস করতেছি? এই জন্য আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের দলীয়ভাবে এই প্র্যাকটিসটা আমরা করি, একবারে তৃণমূল থেকে আপার লেভেল পর্যন্ত। এই যে কয়েকদিন পরে আমাদের আমিন নির্বাচন হবে, আমরা একটা কথা খুব ক্লিয়ারলি আমি সেদিনে বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর সব ব্যাপারে আপনি এজাম্পশন দিতে পারবেন, কিন্তু এরপরে আমির কে হবে এটা বলতে পারবেন না, এটা কেউই জানে না, কারণ আমাদের পদ্ধতিটা এরকম, একবারে তৃণমূল পর্যন্ত। তো সুতরাং আমরা মনে করি যে জনগণের যে রায়ের প্রতি যে শ্রদ্ধাবোধ, এটা দলীয়ভাবে সবার প্র্যাকটিসটা যদি হয়, তাহলে আমার মনে হয় এই কথাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা ষড়যন্ত্র তত্ত্ব, দমন নিপীড়নের তত্ত্ব, ফ্যাসিবাদী ভাষা, এগুলো পরিহার করতে হবে, নচেত আমরা এগোতে পারবো। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক চমৎকার করে বললেন, আপনার অবস্থান থেকে ব্যাখ্যা দিলেন আপনি। আমি তুষার ভাইকে দিয়ে শেষ করতে চাই। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা শুনলাম, বিশেষ করে জামায়াত এবং বিএনপি নেতাদের আমরা কথা শুনলাম। সেখানে আপনি শুনেছেন যে কেউ বলছে যে নির্বাচন করতে দিতে চায় না, ভণ্ডুল করতে চায়, পেছাইতে চায়, আবার কেউ বলছে ওই দল ক্ষমতায় আসলে সেই একই অবস্থা অপকর্ম হবে। এই যে রাজনৈতিক দলের মধ্যে যে কথার পাল্টা কথা চলছে, এইটাকে আপনি কিভাবে দেখবেন? একেবারে শেষ পর্যায়ে আপনাকে দিই। পৃথিবীর অন্যান্য দেশগুলিতে রাজনৈতিক দলের হয়ে সব নেতা কথা বলেন না, কথা বলার লোক রাজনৈতিক দল ঠিক করে দেয়, কারণ তারা জানেন যে কথা অনেক সময় তাদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে পলিটিক্যাল কারেক্টনেস বলে একটা শব্দ পশ্চিমে আবিষ্কৃত হয়েছে, যে আপনাকে পলিটিক্যালি কারেক্ট থাকতে হবে। এই পলিটিক্যালি কারেক্ট থাকা সবসময় আপনার নিজের যে মতামত সেটা প্রতিষ্ঠা করা নয়, বরং তার সকল ভোটারের কাছে যেন সঠিক মনে হয় নিজেকে, এইভাবে তারা আসলে কথাগুলি বলেন।
আমি মনে করি যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে এটার অভাব আছে। আমি তাদেরকে বরং প্রস্তাব দিতে চাই যে আপনারা প্রপার ট্রেনার রেখে নতুন জেনারেশনের ভাষায় কি করে কথা বলতে হয় কিন্তু আছে অনেক দেশে, বিদেশ বাইরে আমাদের এখানে নাই। অনেক দুই দেশে হচ্ছে আছে, জি। জামাত ইসলামের এই কথাটা একদমই আমি ঠিক মনে করি। তাদের দলে একটা অভ্যন্তরীণ গণতন্ত্র আছে, এটা সবসময় ছিল, যেটা অন্য দলগুলির মধ্যে অনেক ক্ষেত্রে অনুপস্থিত। কমিউনিস্ট পার্টির মধ্যে একটা অভ্যন্তরীণ গণতন্ত্র আছে, আর জামাত ইসলামের মধ্যে ছিল। কারণ আমার বন্ধু ছিল, আমরা যখন মেডিকেল কলেজে পড়ি একজন, আমি দেখতাম যে সে তার বয়সে যারা সিনিয়র তাদের চেয়ে সে দলীয়ভাবে সিনিয়র, এবং ব্যাপারটা আমি তখন বুঝতাম না। এবং তাকে আমি যেহেতু একই রাজনীতি করতাম না, তাকে আমি অনেক খোঁচাখুচি করতাম। তার সাথে আমার এখনো অনেক বন্ধুত্ব আছে, এখনো খোঁচাখুচি করি। কিন্তু এই খোঁচাখুচির সম্পর্কটাই তো বন্ধুত্ব, সেটা কিন্তু আমাদের রাজনীতির মধ্যে নাই। হ্যাঁ, ওনারা কিন্তু রাজনীতিতে এটা পাবেন না, ওনারা একটা শত্রুতায় চলে যান। আমাদের রাজনীতিটা আসলে একটা শত্রুতার রাজনীতিতে পরিণত হয়েছে, এবং এটা পরিণত হয়েছে আমাদের রাজনীতিবিদদের কারণে। কিন্তু এই রাজনীতিবিদদের আচরণ কি সংস্কার করে বদলানো যাবে? যাবে না। আপনি একটা মজার জিনিস চিন্তা করেন, সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে সে বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির মহাসচিবকে সে ট্যাগ করে দিয়েছে। আচ্ছা, ট্যাগ করে দিয়ে সে বলছে আপনারা চাঁদাবাজিটা বন্ধ করে দেন। চাঁদাবাজি বন্ধ করার দায়িত্ব কি দলের আগে নাকি সরকারের আগে? চাঁদাবাজি হয় সরকার জানে না, তারপরে সার্জিস নিজেও বিশ্বাস করে না যে এই সরকার চাঁদাবাজি বন্ধ করার ক্ষমতা রাখে। তো এই সরকার কেন চাঁদাবাজি বন্ধ করে না? যে দল চাঁদাবাজি করুক, রাস্তা থেকে তাকে ধরে নিয়ে যাক। সেনা কল্যাণ সংস্থার গাড়ির মধ্যে উঠে শনি এক রাতে চাঁদাবাজি করছে, ভিডিও এসেছে, সেনাবাহিনী তো রাস্তায় আছে। চাঁদাবাজরা কি করে সেনা কল্যাণ সংস্থার গাড়িতে উঠে তার ড্রাইভারকে পিটালো? আমি যেটা দেখেছি ভিডিওতে, আমি সেইটা বলছি, সত্য মিথ্যা পরের কথা। তাহলে এটা কে বন্ধ করবে? সরকার বন্ধ করবে। রাস্তায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু রাজনৈতিক দলের। রাজনৈতিক দল তো শয়তান, ভালো মন্দ সব মিলায় তৈরি হয়ে যায়। রাজনৈতিক দল কি করে বন্ধ করবে? তার ওইখানে কোনো স্বার্থান্বেষী ঢুকে পড়েছে কিনা? পারবে। কিভাবে পারবে? রাজনৈতিক দল সারাক্ষণ তার কর্মীদেরকে একটা মনিটরিং এর মধ্যে থাকবে, এবং নেতা নির্বাচনের সময় এমন নেতা নির্বাচন করবে সে যাতে তার অনুসারীদেরকে কোনো অন্যায় যেতে দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু সেটা তো একটা লং টার্ম প্রসেস, এবং বাংলাদেশের রাজনীতি ওখানে পৌঁছে নেয়। কিন্তু সরকারের কি বাধা আছে রাস্তার থেকে চাঁদাবাজদেরকে তুলে নিয়ে যাওয়া? সার্জিস লিখেছে 500 টাকা থেকে 1000 টাকা পাথরের গাড়ি, বালুর গাড়ি থেকে নেওয়া হচ্ছে। সার্জিস নিজে দেখেছে তো কে নেয়। মব করে যার নামে মামলা নাই তাকে থানায় নিয়ে যেতে পারে, আর 500 টাকার 1000 টাকা যে নেয় সার্জিস তো তাকে চিনে, মব তাকে ধরে না কেন? তার মানে এই মবের উদ্দেশ্য আলাদা। এই মব চাঁদাবাজি বন্ধ করতে চায় না। এই মব তার নিজের স্বার্থ অনুযায়ী যাকে ধরে দিতে চায় তাকে ধরে, যাকে নিয়ে জেলে ভরতে চায় তাকে নিয়ে ভরে। এই মব তো বাংলাদেশকে ভালোবাসে না, এই মব ক্ষমতাকে ভালোবাসে, মব দিয়ে ক্ষমতা জাহির করছে। যদি এতই বিরাট উপকারী মব হবে, তাহলে সেই মব তুমি রাস্তা থেকে চাঁদাবাজ দূর করো না, চাঁদাবাজকে ধরে নিয়ে গিয়ে তুমি দিয়ে দাও না পুলিশে, সেটা তো করছো না। এবং এইটার মধ্যে দিয়ে যে এই সরকার যে আসলে দুর্বল এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, এই স্ট্যাটাসটার ভিতর দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে মব বন্ধ করার ক্ষমতা সরকারের নাই। বিএনপির চেয়ারপারসন আর বিএনপির মহাসচিবকে সে রিকোয়েস্ট করছে আপনারা এটা একটু বন্ধ করে দেন। কেন? এত আন্দোলন, এত তোমাদের এনসিপি আছে, রুখে দাঁড়াও এইটার বিরুদ্ধে। কেউ কি না করেছে? কেউ না করে নাই। আমি মনে করি আমাদের রাজনীতিকে নতুনভাবে সংস্কার করতে হবে, এবং রাজনৈতিক সংস্কার আইন দিয়ে হয় না। রাজনৈতিক সংস্কারের জন্য যে ঐকমত্য, আমি মনে করি এটা হওয়া উচিত দলগুলি একত্রিত হয়ে তারা নিজেদের সভা আহ্বান করা উচিত, নিজেদের কনভেনশন। কমিশন লাগে নাকি একমত হতে? একটা মোড়ল লাগে, একটা সালিশ বিচার লাগে যে আপনি একমত হবেন। বিএনপি, জাসদ, জামাত, জাতীয় পার্টি, যত পার্টি আছে, চরমনায় পীর সাহেব, যারা আছে সকলে একসাথে বসুক না। সোহরাওয়ার্দী উদ্যানে একদল যায় না, একদল গিয়েছে। কেন? সোহরাওয়ার্দী উদ্যানে সবাই সবাইকে ডাকুক না, আমরা দেখি যে কে যায় এবং কে না যায়। জনগণের আসলে কোনো মূল্য নাই, বুঝলেন? আমাদের সকলের কাছে জনগণ হচ্ছে লাস্ট প্রায়োরিটি। জনগণকে ওনারা নির্দেশ দিবেন, জনগণ সেটা তামিল করবে। সংস্কার চাপিয়ে দিবেন, জনগণ সেটা মেনে নিবে। ওরা বলে দিবেন এই আমি মনে করছি তোমাদের এইটাই প্রয়োজন। আপনার পরশুরামের একটা গল্প আছে, ওইটা দিয়ে শেষ করি। এক ডাক্তারের কাছে গেছে রোগী গিয়ে বলে যে তোমার পেটে ব্যথা। রোগী বলে না তো, বলে তুমি জানতে পারো না। তারপরে বলে এই তোমার তো আসলে চোখের প্রবলেম, বলে না তো, বলে যে তুমি জানতে পারো না। তো এদের অবস্থাতে এইরকম, জনগণের কি প্রবলেম জনগণ বুঝে না, ওনারা বুঝে। এইটা হয়েছে কিছু সমস্যা। যারা কিনা 10-12 বছর ধরে বাংলাদেশে থাকে নাই, পলাশির মোড়ে গিয়ে বাজার করে নাই, ঠাটারি বাজারে গিয়ে দেখে নাই, সোয়ারি ঘাটে গিয়ে মাছের হিসাব করে নাই। আমরা আসলে জানতে পারো না, আমরা জানতে চাই আর কি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।